এই দেখ না কাণ্ড, বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ঝাঁট দিতে গিয়েছিল, ফিরে এসে দুপুরের তরকারি করতে বসেছিল। হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে, গলে গেল না তো। গিয়ে দেখে গলে যাওয়া তো দূরের কথা, হাতায় করে যে ভাতটুকু তুলেছে তা মোটেও সিদ্ধ হয়নি, প্রায় চাল বললেই চলে। ও কিছু না, গিয়ে দেখতে বলো এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে। জলের জন্য অনেক সময় অমন হয়, কিন্তু না, তা নয়। রান্নার খাওয়ার জন্য জল আসে পাড়ার চৌধুরী বাড়ির টিউবওয়েল থেকে। সে জল খুব ভালো, খেতেও মিষ্টি, জিনিসপত্র সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি। আজও সেই জলই এসেছে। আমার কথা মতো আরো 15-20 মিনিট অপেক্ষা করা হলো, কিন্তু চাল আর সেদ্ধ হলো না। আধ ঘন্টা পরেও খুন্তির আগে হাঁড়ি থেকে যা উঠলো তা একেবারে চাল। কিছু বুঝতে না পেরে আবার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়া হলো। এবার কিন্তু অন্য দিনের মতোই ভাত ঠিক সময়ে তৈরি হয়ে গেল। আর কি কি সমস্যা হয়েছে বলো? কখনো কোনো রকম ভয় টয় পেয়েছো নাকি? আগে সেভাবে যে কিছু ঘটেছে বা দেখেছি তা নয়, কিন্তু আজ কদিন ধরেই মনটা কেন জানি খুব ভারী হয়ে আছে। কি যেন একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমাদের পরিবারের ওপরে। রাতে ভালো করে ঘুমোতে পারি না, দিনে কোনো কাজে মন বসে না, রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায়ই দেখছি। একই স্বপ্ন কি বারবার দেখা উচিত? কি স্বপ্ন দেখেছো বুঝিয়ে বলো তো দেখি। স্বপ্নটা যে খুব ভয়ের তা নয়, কিন্তু আমি স্বপ্নের ভেতরে ভয় পেয়ে যাই, দম বন্ধ হয়ে আসে, চমকে জেগে উঠে অনেকক্ষণ ঈশ্বরের নাম করি। স্বপ্নে দেখি আমি যেন একটা অদ্ভুত জায়গায় গিয়েছি। জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর, কিন্তু সেই শহরের কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি। প্রত্যেকটা বাড়ি খানিকটা উঠে থেমে রয়েছে। কোনোটা কাঠ থামাল পর্যন্ত গাঁথা, কোনোটা ভিতের ওপর হাত খানেক মাত্র উঠেছে। যেদিকে যত দূরে তাকাই কেবল এরকম বাড়ি। ভিত আর দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে গজিয়েছে বট, অশ্বত্থ আর আকন্দের চারা। কোথাও কোনো পথ নেই, রাস্তা নেই, শুধু গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুড়ে বাড়ি। সময়টা দিনও না রাত্রিও না, আকাশে চাঁদ বা সূর্য নেই। পরিবেশে একটা অদ্ভুত নান ছায়া ছায়া আলো। আমি বাড়ি ফিরে আসতে চাইছি, কিন্তু কিছুতেই ওই ভৌতিক শহর থেকে বেরোবার পথ পাচ্ছি না। আশ্চর্য গোলক ধাঁধার মধ্যে ঘুরে মরছি। আর 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 বহু দূর থেকে কে যেন গা ছমছমে গলায় আমার আমার নাম ধরে ডাকছে। তারপর আলাদা করে আর কি বলবো। এরপর থেকে একদিন বাদ দিয়ে রান্নায় বাধা পড়তে লাগলো। কোনোদিন চাল সেদ্ধ হয় না, কোনোদিন ডাল। একদিন তরকারি করবার সময় সব কটা পটলের ভেতর থেকে মোটা মোটা শুঁয়োপোকা বেরোলো। একদিন সন্ধেবেলা মা ঠাকুরঘর থেকে ভয়ে চিৎকার করে উঠলেন। আমি আর স্ত্রী তাড়াতাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখলাম ঠাকুরের সামনে মা দেশলাই হাতে নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছেন। আমি বললাম, কি হয়েছে মা, চিৎকার করে উঠলে কেন? আমার দেশলাইটা জ্বলছে না কেন রে খোকা? কিছুতেই ঠাকুরের সামনের প্রদীপটা জ্বালাতে পারছি না। আমি দেশলাইটা হাতে নিয়ে 4-5টা কাঠি বাক্সের উপর ঘষলাম। সত্যি একটা কাঠিও জ্বলল না। মাকে হাত ধরে ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম। বললাম, এই দেশলাইটা ভালো নয়, তুমি আমার ঘরে বসো, আমি নতুন এক বান্ডিল দেশলাই আনিয়ে দিচ্ছি। পাড়ার দোকান থেকে দেশলাইয়ের নতুন একটা প্যাকেট এনে মায়ের হাতে দিয়ে বললাম, জ্বালো তো দেখে একটা কাঠি, দেখি এবার। এবার কাঠি জ্বলে উঠল। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর মা এসে আমাদের ঘরে বসলেন। এই সময় তো মা কখনো আসেন না। দুধ রুটি খাওয়ার পর নিজের বিছানায় মশারির ভেতরে বসে কিছুক্ষণ মালা জপ করে শুয়ে পড়েন। তো আমি বললাম, কি হয়েছে মা, কিছু বলবে? শরীর খারাপ লাগছে না তো? না বাবা, আমি অন্য একটা কথা বলতে এসেছি। কি কথা মা? বাড়িতে এ কি কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি। দেশলাই কি সত্যিই খারাপ ছিল? একটু আগে বাইরের নিম গাছে দাঁড় কাক ডাকছিল। কি বিচ্ছিরি অমঙ্গলে ডাক। রাত্রিরে কখনো দাঁড় কাক ডাকে শুনেছিস?
এক মিনিট, এক মিনিট। কাকের ডাক কি তুমিও শুনেছিলে? আমি ঠিক খেয়াল করিনি ঠাকুরমশাই। অনেক জিনিস কানে শুনলেও বা চোখের সামনে ঘটলেও মন অন্যদিকে থাকলে খেয়াল করা যায় না। আমি সেই সময়ে মায়ের দেশলাই না জ্বলার কথা ভাবছিলাম। যাই হোক, একটু ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগলো না। মাঝরাত্রির পার করে মেঘের ডাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল। পাশে স্ত্রী অকাতরে ঘুমোচ্ছে। তাকে না ডেকে মশারির বাইরে এসে জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি তখনও আরম্ভ হয়নি, কিন্তু বাড়ির উঠোনে আর পাঁচিলের ওপাশে যত দূর দেখতে পাচ্ছি আম, জাম আর নিম গাছ প্রবল ঝড়ে প্রায় লুটোপুটি খাচ্ছে। বিদ্যুৎ চমকে উঠলে সে ক্ষণিক আলোয় দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢাকা। এবার ঝড়ের প্রাবল্য কমে বৃষ্টি নামল। প্রথমে ঝিরঝির, তারপর বড় বড় কয়েক ফোঁটা, আর তারপরেই ঝমঝম করে আকাশ ভেঙে জল ছড়তে লাগলো। আমি ভালো করে জানালা বন্ধ করে দিলাম। ফিরে এসে মশারি গুঁজতে গুঁজতে ভাবলাম, আজ সারাদিনই তো আকাশ পরিষ্কার ছিল। সন্ধ্যের পর বা রাত্রিরে বৃষ্টি হতে পারে বলে মনে হয়নি তো। আবহাওয়ার গতি প্রকৃতি আজকাল একদম বদলে যাচ্ছে। এইসব 7-5 ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে, ঠিক তখনই উঠোনের নিম গাছটার ডাল থেকে ঝড়ের শোঁ শোঁ আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম দাঁড় কাকের ডাক। আমার সমস্ত গা শিউরে উঠল। কাকের ডাক তো অনেক শুনেছি, কিন্তু এ কি ধরনের ডাক? এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা কাক এরকম গম্ভীর আশ্চর্য গলায় ডেকে চলেছে, না শুনলে বিশ্বাস করা যায় না। তাছাড়া আপনি হয়তো জানেন, ভেজা দাঁড় কাক কখনো ডাকে না। সকালে উঠে দেখি মেঘ কেটে গিয়েছে, চারদিকে ঝকঝকে রোদ্দুর। গঞ্জে জরুরি কাজ ছিল, তাই স্নান সেরে চিঁড়ে দই খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে প্রথমেই মনে হলো, আরে উঠোনে বা পথে কোথাও মাটি ভেজা দেখছি না তো। কোনো জলকাদাও জমে নেই। রাত্রিরে যেরকম ঝড় হয়েছে তাতে 2-1টা সরু ডালপালা বা গাছের পাতা পথের ওপর পড়ে থাকা উচিত ছিল, কিন্তু চারপাশ তো একেবারে শুকনো। অদ্ভুত কাণ্ড বটে। গঞ্জে পৌঁছে রামপদ নন্দীর দোকানে গিয়ে বসলাম। কাজের কথার পর যখন উঠছি, রামপদ বলল, আপনাকে একটু শুকনো দেখাচ্ছে। শরীর ভালো আছে তো? না না, শরীর ভালোই আছে। আসলে রাত্রিরে ঝড় বৃষ্টিতে জেগে গিয়ে অনেকক্ষণ আর ঘুম আসেনি। ঘুম না হওয়ার জন্য বোধহয় ওই রকম দেখাচ্ছে। হ্যাঁ, ঝড় বৃষ্টি কাল রাত্রিরে? কই না তো দাদু, কাল রাত্রিরে তো ঝড় বৃষ্টি হয়নি। নৌকোতে মাল আসছিল, সে বস্তাগুলো গুদামে তুলবার জন্য আমি তো প্রায় সারা রাত জেগেছিলাম। কই কিছু তো সেরকম। ও স্বপ্ন দেখেছি তাহলে। আমি না বড্ড অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। বাড়ি ফেরার পথে যাদের সঙ্গে দেখা হলো প্রত্যেককেই একটু কায়দা করে গত রাত্রিরে ঝড় বৃষ্টির কথা জিজ্ঞেস করলাম। না, কেউই কাল রাতে ঝড় বাদলের আওয়াজ শোনেনি। আর বেশি লোকের সঙ্গে কথা বলতেও ভয় করলো। ছোট জায়গা, এরপরে হয়তো রটে যাবে যে রণদাচরণ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে। এরপর অবশ্য কয়েকটা দিন আর কিছু ঘটল না, সব আগের মতোই স্বাভাবিক। ভাবলাম যাক, দুর্ভাবনার আর কারণ নেই। জীবনে অনেক কিছু ঘটে যার সরাসরি ব্যাখ্যা হয় না, ও নিয়ে আর মাথা ঘামানোর কারণ নেই। আপনার কাছে আসবারও আর দরকার হতো না, কিন্তু তারপর। বলো, থামলে কেন? তারপর কি হলো? তারপর আমার সময় হারিয়ে যেতে আরম্ভ করলো। আমার সময়, আমার মনের যে কি অবস্থা, আমার মনের। রণদাচরণের পেছনে যে আবছা অন্ধকার দেখছিলাম সেটা আরো অনেক গাঢ় হয়ে এসেছে। মনে হলো বিপদটা দ্রুত ঘনীভূত হয়ে আসছে এবং যে অশুভ শক্তির আবেশ ঘটেছে লোকটার উপর। যাই হোক কিশোরী, তোমার বন্ধুর আত্মার শান্তি কামনা করি। ভালো হোক সবার। ভালো কথা, বন্ধু বলতে মনে পড়ল,
আমার জীবনে এরকম বন্ধুদের নিয়ে একটা বিস্ময়কর ঘটনা মনে পড়ছে। আজ তাহলে সেই ঘটনাটাই গল্পাকারে তোমাদের শোনায় নাকি? হ্যাঁ, সেই ভালো। আমাদেরও আজকের দিনটা উপভোগ করা হবে, আবার কিশোরীর মনটাও একটু ভালো হবে। কি কিশোরী, শুনবে তো? হ্যাঁ, অবশ্যই শুনবো। দেখি ওই গল্প শুনে যদি একটু মনটাকে সামাল দিতে পারি। শোনান ঠাকুরমশাই। তারানাথ বেশ কিছুক্ষণ চোখ বুজে গল্পটা গুছিয়ে নিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে গল্পটা বলা শুরু করলেন। কলকাতার এক নামজাদা দপ্তরে কাজ করত 4 বন্ধু, অজয়, পুষ্পেন্দু, মহেশ এবং শেখর। 4 বন্ধুর মধ্যেই ছিল বেশ গাঢ় বন্ধুত্ব। যেহেতু পুষ্পেন্দু বাদে বাকিদের বাসস্থান তাদের সুদূর গ্রামাঞ্চলে, তাই তারা পুষ্পেন্দুর সাথে এক বাড়িতে থাকা শুরু করল। ভীষণ আনন্দ করে দিন কাটছিল তাদের। একদিন তারা 4 বন্ধু মিলে কাজ থেকে ফিরে এসে গল্পের ঠেক বসালো। হাতেও সময় খুব একটা স্বল্প নয়, সুতরাং একটু গল্প গুজব করাই যাক। গল্প চলাকালীন ওদের মধ্যে হঠাৎ একজন বলে উঠল, আচ্ছা, আমি বলি কি, এখন তো আমাদের কাজের চাপটা কম। রোজ যে দপ্তরে যেতে হবে তার তো কোনো মানে নেই। আর তাছাড়াও বড়বাবুও বলছিল আমাদের কয়েকদিন ছুটি মঞ্জুর করার কথা। শোন না, যদি বেশ 1 সপ্তাহ মতন ছুটি পাওয়া যায় তাহলে চল না সবাই মিলে কোনো একটা জায়গায় একটু ঘুরে আসি, মুক্ত বাতাসের সাথে একটু গল্প করে আসি। চল। হাতের সিগারেটটা শেষ করে শেখর বলল, তা যাওয়াই যায়, তবে চাবিটা কোথায় আগে সেটা ঠিক কর। দেখা গেল ঘুরতে যাওয়া ঠিক করতে করতেই আবার কোনো শোরগোল বাঁধবে। ব্যাস, নে, গেল সব বন্ডল হয়ে। আরে তা কেন হবে, যাবো তো ওই 2-4 দিনের জন্য। এই নিয়ে কেউ হইহট্টগোল করে নাকি? তাই সে 2 দিন হোক কি 4 দিন, আগে তো ভাবতে হবে, তাই না, যে কোথায় যাব। সেটা আগে ভাবি, নয়তো সব ব্যবস্থা করে কি লাভ। আরে এত ভাবছিস কেন তোরা? আমি আছি কি করতে? মানে 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 জহরপুরে আমার এক দুঃসম্পর্কের দাদু থাকেন, শ্রীমান নরনারায়ণ রায়চৌধুরী। কোনোদিনও ওদিকে যাওয়া না হলেও বাবার মুখে শুনেছি বেশ নাম করা জমিদার বাড়ি। হিসেব মতো আমাদের দেশের বাড়ি। আমি ভাবছিলাম সবাই মিলে ওখানে গেলে কেমন হয়। হ্যাঁ, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হবে কিন্তু। আমি ভাই রাজি। কিরে, তোরা রাজি তো? হ্যাঁ, না রাজি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিরে, তোরা দুজন আছিস তো? অজয়ের প্রশ্নে বাকি দুজনও সম্মতি দিল। পরের দিন থেকে শুরু হলো যাওয়ার জন্য তোড়জোড়। পুষ্পেন্দুও তার বাড়িতে জানালো, বাড়ির লোকেরা ওকে সেই দেশের বাড়ির রাস্তাঘাট বুঝিয়ে দেয়। পরের সপ্তাহে সোমবার সকালে দপ্তরের বড় বাবুর থেকে 1 সপ্তাহের ছুটি পেলে তারা পরের দিন ভোরেই সকালে ট্রেন ধরে জহরপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এই জহরপুর গ্রামটি মালদা জেলার এক প্রত্যন্ত স্থানে অবস্থিত। সেখানের আবহাওয়া অত্যন্ত মনোরম। লোকমুখে জায়গাটার কথা জানার পর আমিও সেই স্থানে ভ্রমণ করতে গিয়েছিলাম, সবুজ প্রকৃতি সাধিন্য পেতে আর কি। তবে আমি গিয়েছিলাম ওদের যাওয়ার পরের দিন দুপুরের ট্রেনে। যাই হোক, মূল গল্পে যাওয়া যাক। জহরপুর স্টেশনে নেমে সেখানে ওরা একটা গরুর গাড়ির সন্ধান করল। সেই গাড়ি করেই ওরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। খানিকটা যাওয়ার পর গাড়িটা মাঝপথে হঠাৎ দাঁড়িয়ে গেল। চালক অনেক চেষ্টা করেও গরুগুলোকে আর নাড়াতে পারল না। তবে ওরা ওই নিয়ে বেশি জোর দেখালো না। ওখানেই চালকের ভাড়া মিটিয়ে 4 বন্ধু দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। পথে হাঁটতে হাঁটতে অজয় পুষ্পেন্দুকে কৌতূহল সুরে প্রশ্ন করলো, এই পুষ্পেন্দু, গরুগুলো ওরকম থেমে গেল কেন বলতো? কি জানি, মানে আমিও ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হয় গাড়ির চালক রাজবাড়ির রাস্তাঘাট চেনেন না, ওই জন্যই বুদ্ধি করে গরুগুলোকে থামিয়ে দিয়ে বোঝালো গরুগুলোই যেতে চাইছে না। না রে শেখর, এখানে লোকজন অতটাও জটিল নয়। গ্রামের মানুষ মাত্রই সহজ সরল সাদামুড়ির।
একরকমও হতে পারে যে গরুগুলোই আসতে চায়নি। যাকে ওই দিয়ে আমাদের কি হবে? খানিকটা পথ তো চলেই এসেছি, সূর্য এখনো মাথার উপর রয়েছে, সুতরাং রাস্তা চিনে চলে যেতে অসুবিধে হবে না। দ্রুত পা চালা, আমরা ঠিক পৌঁছে যাব। এই পুষ্পেন্দু, ওটা কি দেখতো? চার বন্ধুর চলতি পথ বেশ তার স্বচ্ছন্দেই গতিতে চলছিল। এমন সময় হঠাৎ তাদের মধ্যে অজয়ের চোখ কাড়ল এক দৃশ্য। অজয়ের ডাকে ওরাও তাকালো সেই দৃশ্যর দিকে। পুষ্পেন্দুর মুখ থেকে অস্ফুটে উচ্চারিত হলো, এ তো এক পুরো বাড়ি। এই প্রত্যন্ত জঙ্গলে এরকম একটা ভগ্নপ্রায় পুরো বাড়ি দেখে সবাই বেশ অবাক হলো। কিন্তু ওদের মধ্যে একজন, যার নাম মহেশ, সে সেই বাড়িটির প্রতি একটু আকৃষ্ট বোধ করেছিল। সবাই যখন বাড়িটিকে ঘিরে প্রশ্ন জাগিয়ে তুলেছে, তখন মহেশ সেই বাড়ির কাছে গিয়ে তার পর্যবেক্ষণ শুরু করে। সে রীতিমতো অনুভব করে বাড়িটির চারিপাশ থেকে ভেসে আসা ঠান্ডা প্রশ্বাস। সে প্রশ্বাস যেন ক্ষীণ হয়ে মহেশকে ডাকছে। সে আহ্বান মহেশ কিছুতেই এড়াতে পারছিল না। মাঝে মাঝে অজান্তেই সর্বাঙ্গে ক্ষীণ হয়ে ধরা দিচ্ছিল ধীর কম্পন। আস্তে আস্তে বাড়িটির আরো নিকটে উপস্থিত এমন সময় পুষ্পেন্দু ওর হাত ধরে টেনে আনলো। তুই ওখানে কি করছিলিস? পুষ্পেন্দু ওকে আচমকা টেনে আনতে বেশ ঘাবড়ে যায় ছেলেটি। তাই একটু ঘাবড়ে বলে, আসলে আমি একটু চারিদিকটা পর্যবেক্ষণ করে নিচ্ছিলাম। ওসব কিছু করতে হবে না তোকে। আয় তো, একদিকে আমরা কিছুই চিনি না, বেলা পড়লে কিন্তু আর রাস্তাও চেনা যায় হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল পার করতে আমাদের। বলে পুষ্পেন্দু এগিয়ে গেল সামনের দিকে। সাথে রয়েছে মহেশ, শেখর এবং অজয়। মহেশের হাতটা শক্ত করে ধরে আছে পুষ্পেন্দু, কিন্তু মহেশের মন, সেটা বাঁধবে কিভাবে? ওর শরীর ওদের সাথে গেল ঠিকই, কিন্তু ওর মন সে পড়ে রইল জঙ্গলের সে পুরো বাড়ির রহস্যময় কুঠিরের দোরগোড়ায়। আরে এই তো এসে গেছে ওরা, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করতেই বছর 8 এক বৃদ্ধ এগিয়ে এলেন ওদের দিকে। পরনে ওনার সাদা রঙের ধুতি পাঞ্জাবি, কাঁধে সযত্নে ঝোলানো একটি দামি শাল এবং হাতের মুঠোয় ধরা রয়েছে একখানা শক্তপোক্ত লাঠি। জমিদার নরনারায়ণ রায়চৌধুরী? গল্পের মাঝে আমি বলে উঠলাম ঠাকুর মশাইয়ের বলার আগেই। তবে এতে তিনি কোনো রকম কুণ্ঠিত বোধ করলেন না, বরং হাসি মুখে উত্তরে বললেন, হ্যাঁ, এই তো ঠিকই ধরেছ, মনে হচ্ছে এবার একটু সুস্থ বোধ করছো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বেশ বেশ, এবার তবে গল্পে ফিরি। ব্যক্তি ওদের মধ্যে পুষ্পেন্দুকে পরম স্নেহে আলিঙ্গন করলেন। পুষ্পেন্দু সবার সাথে তার দাদুর পরিচয় করালো। এরপর সবাইকে তিনি বসার ঘরে নিয়ে গেলেন। সেখানেই শুরু হলো সকলের কথোপকথন। আমার এই ক্ষুদ্র ইচ্ছাটা পূর্ণ হলো তবে। কি ইচ্ছে গো দাদু? এই যে তুমি আসবে, দাদুর সাথে গল্প করবে। তবে আজ খুশির পরিমাণ এতটা কেন জানো দাদু ভাই? খুশির কারণ আজ আমি একটা নয়, 3-3টে নাতি পেয়েছি। ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে আলাপ হয়ে। আমাদেরও ভীষণ ভালো লাগলো এখানে এসে দাদু। বাহ, তা বেশ। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য জল খাবারের আয়োজন করতে বলি, কেমন? জমিদার বাবু এই বলে ওদের জন্য জল খাবারের ব্যবস্থা করতে উদ্যোগী হয়ে চলে গেলে। বাকিরা নিজেদের মধ্যে গল্পের আসর জুড়ে বসলে। মহেশ খুব একটা কথা বলছিল না কারোর সাথেই। কিছু সময়ের মধ্যেই জল খাবারের সমস্ত আয়োজন নিয়ে আসা হয় খাবারের টেবিলে। নরনারায়ণ বাবু ওদের ডেকে আনেন সেখানে। শুরু হয় জল খাবারের পর্ব। সে এক সুস্বাদু আয়োজন। প্রত্যেকের কাঁসার থালায় 4টে করে গরম গরম ময়দার লুচি, মাখো মাখো করে আলুর দম আর 2 রকমের মিষ্টি। মাঝে মাঝে গল্পের করে জলযোগ করলো সবাই। এরপর সবাই জল খাবার সেরে যে যার নিজের ঘরে সুদূর ভ্রমণ বিশ্রাম নিতে চলে গেল। পাশাপাশি 2টো ঘর,
একটাই রয়েছে পুষ্পেন্দু আর মহেশ, আর একটাই রয়েছে অজয় শেখর। হাতে সকাল গড়িয়ে দুপুর পড়তেই তখনও কিছু ঘন্টা বাকি, তাই সবাই ইচ্ছে রাখলো গোটা সুবিশাল রাজবাড়িটা ঘুরে দেখার। তবে সবার মতন মহেশ এই ইচ্ছায় যোগদান করল না। সে ক্লান্তির ছুতো দিয়ে ঘরেই থেকে গেল। আর যেহেতু ওরা সেখানে মোটামুটি 5 দিন থাকবে, তাই ওকে আর জোর করলো না কেউ। এরপর আসে মধ্যাহ্ন ভোজন। কেউ এক এলাহি আয়োজন। গরম গরম ভাত, বাদাম দিয়ে লাল শাক, মাছের মাথা দিয়ে মুগ ডাল, গরম গরম বেগুনি, মাছের কালিয়া, কষা মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। দুপুরের এই বৃহৎ আয়োজন দেখে 4 বন্ধুর মাথায় একেবারে হাত। তবে নরনারায়ণ বাবুর মন রাখতে তারা কোনো রকম উচ্চবাচ্য দেখালো না। এরপরই শুরু হলো দুপুরের ভোজন পর্ব। আচ্ছা, পুষ্পেন্দু তো কলকাতায় থাকে, তোমরা কোথায় থাকো জানালে না তো? অজয়, তুমি কোথায় থাকো? দাদু, আমি থাকি মালদার অন্তর্গত শিবপুর গ্রামের কাছে, আর ওরা দুজন ওখানেই থাকে। আমার বাড়ি থেকে ওদের বাড়ির দূরত্ব বলতে গেলে ওই 20 মিনিট মতন হবে। আচ্ছা আচ্ছা। এ কি মহেশ, তুমি বসে আছো কেন? কিছু লাগবে তোমার? বিধু, দেখ তো একটু এদিকে। সবার খাওয়ার মাঝে ভরা পাতেই চুপচাপ বসেছিল মহেশ। কি যেন আপন মনে ভেবে চলেছিল সে। নরনারায়ণ বাবুর ডাকে ওর সম্ভিত ফিরল। না না দাদু, আমার কিছু না। তাহলে তুই কিছু খাচ্ছিস না কেন? আমার ভালো লাগছে না খেতে, কেমন পেটটা ভরা ভরা লাগছে। নরনারায়ণ বাবু হালকা চিন্তিত হয়ে পড়লেন মহেশকে নিয়ে। মনে হয় জল খাবারটা একটু বেলা করে করা হয়েছে বলে ভালো হজম হয়নি। বেশ, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। যখন খিদে পাবে জানিও, আমাদের সব সময় সব কিছুর মজুদ থাকে। হ্যাঁ সূচক মাথা নেড়ে মহেশ ওপরে চলে গেল। বাকিরা নিজেদের খাওয়ায় মনোযোগ দেয় এবং মাঝে মাঝে ধীর স্বরে মহেশকে নিয়ে কথা তোলে। হুট করে মহেশটা এরকম অসুস্থ হয়ে পড়ল কেন বলতো? সকালে আসা অবধি তো ঠিকঠাকই ছিল, এমনকি ট্রেনেও বেশ আনন্দ করতে করতে এলো ছেলেটা। আচ্ছা অজয়, মহেশের শরীর খারাপের কারণ ওই জঙ্গলের পোড়া বাড়িটা নয় তো? খাবারের শেষ গ্রাসটা নেওয়ার ঠিক আগের মুহূর্তে পুরো বাড়ির কথা ভেসে আসতে খাওয়া থামিয়ে দিলেন নরনারায়ণ বাবু। প্রশ্ন করলেন, কোন বড় বাড়ি? আমরা আসার পথে একটা পোড়া বাড়ি দেখতে গেছিলাম। যখন সেই পোড়া বাড়িটা নিয়ে আমরা কথা বলছিলাম, তখন মহেশ সেখানে গিয়ে তার চারিদিকটা ঘুরে দেখছিল। আমরা বুঝতেও পারিনি কখনো সরে গিয়েছিল। হয়তো পুরনো ভগ্নপ্রায় বাড়িটার থেকেই কিছু। তোমরা ওই বাড়িটির মুখোমুখি হলে কি করে? কোথা দিয়ে আসছিলে তোমরা? দাদু ভাই, তোমরা কি ওই গন্ধপুকুরের পাশ দিয়ে আসছিলে, নাকি ওই গাবতলার পাশের জঙ্গলটা দিয়ে? বলা শেষ করতে করতে নরনারায়ণ বাবুর জীব স্তব্ধ হয়ে যাচ্ছিল কোনো এক গভীর দুশ্চিন্তার কারণে। এই চিন্তার প্রভাব আরো বাড়ল যখন তিনি শুনলেন সবাই যে রাস্তা ধরে রাজবাড়ি এসেছে সেটা গাবতলার পাশের জঙ্গলের রাস্তা। খাওয়াটা শেষ করতে পারল না নরনারায়ণ বাবু, শুধু তার স্থান ছেড়ে উঠে আসার সময় গম্ভীর গলায় বললেন, দাদু ভাই, একবার আমার সাথে আমার ঘরে এসো, দরকার আছে। নরনারায়ণ বাবুর ভারিক্কি কণ্ঠে বলা কথার ধরনে পুষ্পেন্দু বুঝতে পারল তার আজ কপালে কিছু একটা লেখা আছে। খাওয়াটা শেষ করে নিশ্চুপ চিত্তে অজয় ও শেখরের মুখের দিকে তাকিয়ে নরনারায়ণ বাবু ঘরের দিকে এগিয়ে গেলেন। ওরাও খাওয়া শেষ করে চিন্তা মাখা মুখ নিয়ে নিজেদের ঘরে পাড়ি দিল। তোমরা ওই রাস্তা দিয়ে এসেছো কেন? আর একটা রাস্তার কথা বলেননি তোমার বাবা? দুলন্ত আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে পুষ্পেন্দুকে প্রশ্ন করলেন নরনারায়ণ বাবু। আসলে দাদু, আমরা তো এখানে কিছুই চিনি না, তবে বাবা বলেছিলেন যে রাজবাড়িতে আসার 2টো পথ রয়েছে, একটা গাবতলার পাশের জঙ্গল দিয়ে, আরেকটি গন্ধপুকুরের পাশ দিয়ে। আমরা তো আশেপাশে কোনো পুকুর দেখলাম না, কিন্তু স্টেশন থেকে নামতেই জঙ্গলটা দেখতে পেয়েছিলাম। বাবা বারণ করেছিলেন জঙ্গল দিয়ে না যেতে,
কিন্তু রাস্তাটা খুঁজে না পাওয়ায় এই জঙ্গলের পথে ধরতে হয়। আর তাছাড়াও দিনের আলো তখনও ফটফট করছিল, তাই অত না ভেবেই আর কি। জঙ্গলের পথ ধরেই এলে তাই তো? শোনো মন দিয়ে একটা কথা দাদু ভাই, এই গ্রামে যতদিন রয়েছো আমার দায়িত্বে রয়েছো। যাই হয়ে যাক, ওই পোড়ো বাড়ির আশেপাশে তোমরা কেউ ঘেঁষবে না। ওই বাড়িটি নিয়ে অনেক বড় একটা কালো ইতিহাস জড়িয়ে আছে। বলা যায় ওই বাড়ি এক প্রকার মৃত্যুপুরীর অংশ বিশেষ। সুতরাং সেখানে তোমাদের যাওয়া চরম নিষেধ। আর এই যে কথাগুলো বললাম, এগুলো যেন আমার আর তোমার মধ্যেই থাকে। ওদের বারণ করো, তবে এইভাবে নয়। তুমি বলবে দাদু বললেন ওই বাড়ির যেন আমরা আশেপাশেও না যাই। দাদু বললেন ওই বাড়ির যেন আমরা আশেপাশেও না যাই। পুরো বাড়ির কথা উল্লেখ হওয়ার সাথে সাথে মহেশ বিচলিত হয়ে উঠে বসলো। কেন? কি আছে ওখানে এমন? সেসব আমি জানি না, তবে বলেছেন সেখানে নাকি অনেকের প্রাণহানি হয়েছে, অনেক চুরি হয়েছে। গ্রামের মোড়ল সেই কারণে জায়গাটিতে নিষেধাজ্ঞা জারি করেছে। কাউকে সেই দিকে যেতে দেখা গেলেই তাকে চরমতম শাস্তি দেওয়া হবে। কথাটা শুনে সব কিছুক্ষণ করে থাকলো তিনজন। তারপর তোম ফাটা হাসির রোল উঠলো সশব্দে। কি সব যে বলিস না, বুঝি না। আমরা তো ওই পথ দিয়েই এলাম, কিছু হলো কি? ওসব বুজুরুকিতে কান দেওয়ার কোনো মানেই হয় না পুষ্পেন্দু। আর এমনিতেও আমরা তো ওই দিকে যাচ্ছি না, তাই এই নিয়ে মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই। হ্যাঁ, সেটাও ঠিক। তবে এই নিয়ে দাদুর সামনে কোনো কথা তুলবি না করে, হয়তো দাদু আমায় খুব বকা দেবেন। আচ্ছা বেশ, তাই হবে। নে এবার তুই শান্ত হয়ে বস, বিশ্রাম কর। আমরাও আমাদের ঘরে যাই। বলে অজয় আর শেখর নিজেদের ঘরে চলে গেল। রাতের নৈশ ভোজনও বেশ সুন্দর এবং সাধারণ আয়োজন করেছিল নরনারায়ণ বাবু। ভাত, মুসুরির ডাল, 2 রকম ভাজা আর হালকা করে মাছের ঝোল। শুনতে সাধারণ না লাগলেও নরনারায়ণ বাবুর কাছে এই আয়োজন নিতান্তই সাধারণ। রাতের খাবারের টেবিলে কেউ কারোর সাথে খুব একটা কোনো কথা বলেনি। শুধু নরনারায়ণ বাবুর কয়েকটা প্রশ্নে তারা সরলভাবে উত্তর দিয়েছিল মাত্র। এরপর খাওয়ার পর্ব সেরে সকলে যে যার ঘরে নিদ্রায় নিমজ্জিত হতে চলে যায়। গ্রাম বাংলার শীত মানে জাঁকিয়ে হাড় কাঁপানো ঠান্ডা। জহরপুরেও তাই। চারিদিকের জনবসতি এখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে গভীরভাবে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে শিয়ালের হুক্কা হুয়া ডাক। চারিদিক থমথমে, নিস্তব্ধ ভেঙে মাঝে মাঝে হাঁক পাড়ছে স্তব্ধ নদীর কল কল শব্দ। শীতের ঠান্ডা বাতাসের তীব্রতায় গাছপালারাও যেন চবুথবু হয়ে যাচ্ছে বোধ করি। গ্রামের অন্যদের মতন রাজবাড়ির সকলেই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ অজানা কারণে ঘুম ভেঙে যায় মহেশের। পুষ্পেন্দুর পাশে শুয়ে খালি এপাশ আর ওপাশ করছে। এরকম ঘুমহীন চোখে ওর আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না মোটেই। পুষ্পেন্দুর পাশ থেকে নিঃশব্দে সরে এসে একাকিত্ব যাপন করতে ব্যালকনিতে এসে দাঁড়ায় মহেশ। প্রবল ঠান্ডার তীব্রতা বুঝতে পেরে চেয়ারের হাতলে রাখা মোটা শালটা নিজের গায়ে জড়িয়ে নেয়। বাইরে এসে চোখ বুজে শীতের আমেজটা উপভোগ করতে থাকে। এমন সময় একটা ক্ষীণ তবে সুস্পষ্ট মেয়েলি ডাক তোর কর্ণকুঠরে এসে ধাক্কা মেরে যায়। আয়, চলে আয়, তুইও চলে আয়। কণ্ঠস্বরটা ওর শরীরকে স্পর্শ করতেই মহেশ্বরের সারা শরীরে কম্পন ধরা দিল। মনে মনে স্থির করলো এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না। ভেবে ঘরের ভেতরে যেতেই যাচ্ছিল, ও এমন সময় একটা লিকলিকে কালো শীতল হাত ওর পায়ের গোছা থপ করে চেপে ধরল। আচমকা ঠান্ডা স্পর্শে মহেশের বাকরুদ্ধ হয়ে পড়ল। সে আপ্রাণ চেষ্টা করে সেই হাত যুগল থেকে বের হতে, কিন্তু ও পারে না। ভয়ে হৃদস্পন্দন ওর স্তব্ধ হয়ে যাচ্ছিল। হঠাৎ মহেশ অনুভব করে ভয়ঙ্করীর হাত দুটো রীতিমতো ওর পায়ের গোছা ধরে টানছে নিচের দিকে।
ও একভাবে চেষ্টা করে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, কিন্তু ও বারংবার ব্যর্থ হয়ে পড়ে। হঠাৎ ও লক্ষ্য করে চারিদিকের দৃশ্য যেন পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার দৃশ্যটি দেখে অস্ফুটে ওর মুখ থেকে বেরিয়ে আসে, পুরো বাড়ি? বালিশ ছেড়ে ধরফড়িয়ে উঠে বসলো মহেশ। এই শীতের দিনে তরতরিয়ে ঘামছে সে। পাশে রাখা জল ভর্তি গ্লাসটা থেকে খানিক জল খেয়ে নিল মহেশ। তারপর কাঁপা কাঁপা হাতে পাশে নিদ্রাচ্ছন্ন হয়ে থাকা পুষ্পেন্দুকে ডাক দিল। পুষ্পেন্দু, এই পুষ্পেন্দু, একটু ওঠ না, এই পুষ্পেন্দু। কয়েকবার ডাকার পর পুষ্পেন্দু চোখ ডলতে ডলতে উঠে বসলো। ঘুমন্ত গলায় বলল, কিরে, কি হয়েছে? এই মাঝরাতে আবার ডাকছিস কেন? কি সুন্দর ঘুমাচ্ছিলাম। দূর, তোর ঘুম। আমি খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? পুষ্পেন্দুর প্রশ্নের সাথে সাথে সবটা খুলে পড়ল। সবটা শোনার পর পুষ্পেন্দু কিছুটা সময় চুপ করে থেকে বলল, ও, তার মানে তুই দুঃস্বপ্ন দেখেছিস? একদম ভাববি না, এখন ভোরের আলো ফোটেনি, স্বপ্ন সত্যি হবে না। তুই বাড়িটাকে নিয়ে বেশি বেশি ভাবছিস তো, সেই জন্য ওই নিয়েই স্বপ্ন দেখেছিস। এক কাজ কর, বাইরের কল থেকে চোখে মুখে ঘাড়ে একটু জল ছিটিয়ে আয়, দেখবি ভালো লাগবে। বলে পুষ্পেন্দু মহেশকে নিয়ে বাইরে কল থেকে মুখ চোখ ধুয়ে আনিয়ে ঘরে এসে ওকে নিশ্চিন্তে শুয়ে পড়তে বলল। স্বপ্নটা এড়িয়ে গেলেও পুষ্পেন্দুর মনে এই নিয়ে সন্দেহর দানা বাঁধতে শুরু করল। পরের দিন সকালে জলখাবারের পর্ব সারতে গিয়ে ওরা জানতে পারল আজকের ভোরের ট্রেনে একদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছেন নরনারায়ণ বাবু। এরই সুযোগে অজয় বলে উঠল হঠাৎ, এই শোন না, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা এসেছে, শুনবি তোরা? অজয়ের উৎসাহী চাহনি সবাইকে বেশ উৎসাহ করে তুলল। কিরে, কি পরিকল্পনা বল? আমি ভাবছিলাম এরকম জাঁকানো ঠান্ডা, তার মধ্যে গাছপালায় ভরপুর এই গ্রাম, এই সুযোগে একটা বনভোজনের আয়োজন করলে কেমন হয়? বেশ ভালো একটা প্রস্তাব দিলি কিন্তু তুই, অজয়। কিন্তু দাদু তো... এই না, দাদু কেন, আমরাই তো করতে পারি। বেশ ভালো ব্যাপার হবে কিন্তু। হ্যাঁ, ব্যাপারটা মন্দ হবে না, তবে জায়গাটা কোথায় ঠিক করি? মানে আমরা তো এখানে কিছুই চিনি না, আর এই জন্যই তো বললাম দাদুকে যদি... কে বললো আমরা জায়গা চিনি না? আগের দিনে জঙ্গলের সেই পোড়ো বাড়িটা আছে কি করতে? আবার তোরা? একদম না, দাদু এসব একদম অনুমতি দেবে না। আরে দাদুকে বললে তো জানবে। মানে দাদুকে বলবো না কোথায় যাচ্ছি? না। কিন্তু যদি না জানাই তাহলে তো আমাদেরই অসুবিধা হবে। একে তো এখানে কিছুই আমরা চিনি না, পরে হারিয়ে গেলে রাস্তা খুঁজব কি করে? কোন জ্ঞানে বলছিস, বুঝতে পারছিস কি তুই? সব পারবো, আমরা বড় হয়েছি, একটা ভালো দপ্তরে 4 জন কাজ করি, এইটুকু স্বাধীনতা তো আমরা নিতেই পারি, তাই না? হ্যাঁ, কিন্তু ওসব কিন্তু মিন্তু কিচ্ছু না, আমি যা বললাম সেটাই হবে। এই মহেশ, তুই রাজি তো? আরে রাজি মানে? না রাজি হওয়ার তো কোনো কথাই হবে না। চল, তোড়জোড় করা শুরু করি। পুষ্পেন্দুর কথা কেউই বিন্দু মাত্র কানে না তুলে বনভোজনের আয়োজন গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। পুষ্পেন্দু নিরুপায় হয়ে ওদের তালে তাল মেলাতে লাগলো। রাজবাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে একটা থালা বাসন কোসনের দোকান পড়ে। সেখান থেকেই অজয় আর মহেশ রান্নার জন্য কড়াই, খুন্তি, সাঁড়াশি ইত্যাদি জোগাড় করলো। তবে কিনলো না, ভাড়া করলো মাঝারি দাম দিয়ে। এদিকে পুষ্পেন্দু এবং শেখর ভুঁড়ি ভোজনের খাদ্য সামগ্রী আয়োজনের দায়িত্ব নিল। গ্রামের এক ভালো মানের কসাইয়ের কাছ থেকে কিনে আনলো দেশি মুরগির মাংস। মুদিখানায় গিয়ে নিল রাঁধার জন্য মশলাপাতি, এছাড়া সবজি আর তরকারি তো আছে। ভুঁড়ি ভোজনের সব রকম সামগ্রী এক জায়গায় রেখে 4 বন্ধু মিলে পুরো বাড়ির সামনেটা পরিষ্কার করতে শুরু করলো। কিছু সময়ের মধ্যে সমস্ত জঙ্গল আর আগাছা পরিষ্কার করার পর মহেশ ও পুষ্পেন্দু মিলে উনুন তৈরির দায়িত্ব নিল এবং শেখর আর অজয় মিলে রান্নার কাঠ আনার দায়িত্ব নিল। মানুষ 4 আর আয়োজনের পরিমাণ অনেক।
ফলে সব গোছাতে গোছাতেই দুপুর পেরিয়ে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যের যখন শেষ প্রহরের পালা এলো, তখন অজয় শেখরকে বলে, শেখর, এবার রান্নাটা বসিয়ে দে, অনেকটা বেলা হয়ে গেল। অজয়ের কথা মতো শেখর প্রথমে মাংসটা চাপালো। আগুনের তীব্র আঁচে মাংসগুলো তখন প্রায় তৈরি হওয়ার মুখে তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। পুরো বাড়িটার সিঁড়িগুলোতে হেলান দিয়ে বসেছিল মহেশ। সারাদিনের খাটাখাটনির পর একটু চোখ লেগে এসেছিল ছেলেটার। এমন সময় একটা কালচে ছায়া খুব দ্রুততার সাথে ওর পাশ কাটিয়ে বাড়িটির পেছন গিয়ে মিশে গেল। আর যাওয়ার সময় মহেশের যে স্থানে হাওয়ার মতন সে স্পর্শ করেছিল, সেই স্থান জুড়ে এখন বিরাজ করছে অজস্র নখের দাগ। ক্ষীণ চিৎকার করে উঠল মহেশ। সকলে পেছন ফিরে তাকালো ওর দিকে। শেখর মাংসের পর, কি হয়েছে মহেশ? মানে এরকম হঠাৎ চিৎকার করে উঠলি কেন? এখানে দেখ কতগুলো নখের দাগ। উফ, জ্বলে যাচ্ছে হাতটা। বন্ধু, কলকাতায় গিয়ে তোমায় আগে একটা ভালো ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। যখন নিজের চোখে সে নিজের মিথ্যে প্রমাণিত হওয়া অনুভব করে, তখন সে নিশ্চুপ হয়ে যায়। ডালের পালা শেষ, এবার ভাত চড়াবো। অজয় এবার ভুঁড়ি ভোজের জন্য সঠিক পাত্র দেখতে ব্যস্ত হয়। পুষ্পেন্দু মহেশের পাশে এসে বসে। কথা বলতে বলতে স্বাভাবিকভাবে ওর হাতের কুনুইয়ের কাছে হাত লাগতেই সর্বাঙ্গ হিম হয়ে আসে পুষ্পেন্দু। বোধগম্য হয় মহেশ ঠিকই বলেছিল। রান্নার পালা শেষ, এবার হবে জম্পেশ বনভোজন। গরম গরম ভাত, ডাল আর কষা করে দেশি মুরগির ঝোল। সবার মধ্যে শেখর রান্না বান্নাটা বেশ ভালো পারে। আজকের রান্নার দায়িত্বটা ওর কাঁধেই পড়েছে। রাত যত বাড়তে থাকে, গ্রামের শীতের প্রকোপ আরও যেন তীব্র হতে থাকে। তার মধ্যেই নিজেরা গল্প করতে করতে রাতের খাওয়া শেষ করল। এরপর জায়গাটা চারজন মিলে পরিষ্কার করে সব গুছিয়ে ফিরে আসছিল। এমন সময় ওদের মধ্যে অজয় বলে উঠল, ইস, কি ঠান্ডা পড়েছে রে আজ। রাজবাড়ি ফিরতে ফিরতে পথে জমে যাব না তো? সেটাই, কি ওস পড়েছে রে। আচ্ছা, আজ এখানেই তো থেকে যেতে পারি আমরা। ভুল কিছু বলিসনি রে, থাকাই যায় না। আমিও ভাবছি আজকে রাতটা। তোরা এই পোড়ো বাড়ির সামনে বনভোজন সারলি, আমি কিছু বলিনি। দাদুর কাছ থেকে সবটা লোকালি, তাও কিছু বলিনি। কিন্তু এবার আর মানা যাচ্ছে না, মাত্রা ছাড়াচ্ছে জিনিসটা। দাদু কিন্তু বারণ করেছে অজয়। শেখর, তুই অন্তত বোঝ জিনিসটা। ছেড়ে দে পুষ্পেন্দু, ওরা শুনবে না, ভীষণ অবাধ্য ওরা। এক কাজ করি, চল আমরা রাজবাড়িতে ফিরে যাই। না রে মহেশ, একসাথে এসেছিলাম, ফিরে যাবো মাত্র দুজনে। পাছে যদি কোনো বিপদ হয় এদের, তখন কি করবো আমরা? থাক, চল আমরাও আজকে রাতটা এখানেই কাটিয়ে দিই। মহেশ পুষ্পেন্দুর ওপর কিছু বলতে পারল না। সেও নিরুপায় হয়ে পুষ্পেন্দুর তালে তাল মেলালো। অজয়, শেখর আর পুষ্পেন্দু, ওরা তিনজন ওদের বিদ্যালয় জীবনের হাসির কাহিনী বলতে শুরু করলো। মহেশও তাদের কথা একটু দূরে বসে চুপচাপ শুনছিল, কিন্তু এসব কোনো কথা তার ভালো লাগছিল না। তার মন বলছিল অদূরে থাকা ওই পোড়ো বাড়িটার ভিতরে ঢুকে পরিদর্শন করতে, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার জানান দিচ্ছিল সেখানে যাওয়া তার কোনো মতেই ঠিক হবে না। সবচেয়ে বড় যুদ্ধ যদি কিছু থেকে থাকে, তবে তা হচ্ছে মন আর মাথার যুদ্ধ। আর এখানে যে কোনো একজনকে হার মানতেই হবে। যেই হার মানুক, সেটা কোনো দিক থেকেই হয়তো ভালো হয় না। আর এখানে ষষ্ঠ ইন্দ্রিয়র হার আর মনের জয় হলো। বশীকরণের মতো সে এগিয়ে চলল পুরো বাড়িটার দিকে। ভাঙাচোরা অবস্থা, অনেক জায়গায় ভেঙে পড়েছে বেশ কিছু অংশ। সে বুঝতে পারছিল এখানে গেলে
সে মহা বিপদে পড়বে, কিন্তু কোনো লাভ হলো না। তার পায়ের গতি বিন্দু মাত্র কমল না। কিসের টানে, কিসের উত্তেজনায় সে এগিয়ে যাচ্ছে সেই অজানাতে। তবু সে এগুচ্ছে, সব বাধা অতিক্রম করে সে এগুচ্ছে। কাঁটা গাছে লেগে তার পায়ের এক জায়গায় ক্ষত সৃষ্টি হলো। তার মুখ দিয়ে যন্ত্রণা কাতর অভিব্যক্তি বেরিয়ে এলো। তবুও সে থামল না। ভাঙা বাড়ির একতলার একটি বিশেষ ঘর থেকে তখন বেরিয়ে আসছে নীলাভ আলোর ছটা। সে আলোকে লক্ষ্য করে সে প্রবেশ করলো ঘরটায়, আর তারপরে ধীরে ধীরে এগিয়ে গেল একটি বিশেষ দিকে। আর তারপরেই যা চোখে পড়ল তাতে ভয়ে তার হাড় হিম হয়ে উঠল। ছিটকে এক কোণে সরে গিয়ে দেওয়ালের কোণে বসে পড়ল মহেশ। এদিকে পুষ্পেন্দু, অজয় আর শেখরের খেয়াল হলো যে আশেপাশে কোথাও মহেশ নেই। আশেপাশে খুঁজতে খুঁজতে তারা এসে দাঁড়ালো সেই পুরো বাড়িটার সামনে। কিন্তু শেখর আর অজয় এগিয়ে চলল, আর ওদের আটকাতে আটকাতে পুষ্পেন্দুও সে বাড়িতে পা রাখল। ওরা তিনজন মিলে নির্দিষ্ট ঘরটায় ঢুকতেই যাবে, হঠাৎ ভালো করে খেয়াল করে দেখলো ওদের বন্ধু মহেশ ইতিমধ্যে ওখানে রয়েছে। মহেশের চোখ দুটো আর্তনাদে এবং ভয়ে ভরে রয়েছে, হাত পা কাঁপছে থরথর করে। কোনো রকমে আঙুল তুলে ঘরের এক বিশেষ কোণের দিকে আঙুল নির্দেশ করল সে। আর সেদিকে তাকাতেই বাকি তিনজন বন্ধুর পিঠের শিরদাঁড়া বেয়ে রক্ত জল করে ঠান্ডা হিমেল বাতাস নামতে থাকে। ভয়ে মুখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যেদিকে তারা তাকিয়েছে সেই দিকে তখনও তাদেরই দিকে চেয়ে রয়েছে একটি ছায়া মূর্তি। অবয়ব নেই স্পষ্টভাবে, হিলহিল করে হাওয়ায় বইছে তার শরীর। তাদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়েই যেন সেই ছায়া মূর্তি উধাও হয়ে যায়। কিন্তু চারজন বন্ধুর তখন ভয়ঙ্কর বাজে অবস্থা। ভয়ে তাদের চোখ মুখের ভাব বদলে গিয়েছে। চারজনেই উঠে দরজার দিকে এগোতে যাবে, তখনই তাদের চোখে পড়ল যেদিক থেকে তারা ঘরে ঢুকেছে সেদিকে কোনো দরজা নেই। এদিকে ঘরে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে গিয়েছে, ভালো করে কিছুই আর দেখা যাচ্ছে না। এভাবে এদিক ওদিক করতে করতে তারা প্রায় সব দিকেই খুঁজে ফেলল, কিন্তু দরজা তারা খুঁজে পায় না। তাদের মনের মধ্যেও এবার আতঙ্কা ছাপ ফেলতে শুরু করেছে। তোদেরকে কতবার করে বারণ করেছিলাম এখানে থাকা মোটে ভালো হবে না। এখন দেখছিস তো প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো কি আদেও? ওই দিকটা একটা জানলা আছে, ওই দিকটায় কোনোভাবে যদি... তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। ওই জানলাটা কি অতটাই বড় যে বেরোনো যাবে? অর্ধেক দেহও যাবে না, আর ওর শিকগুলো কত ঘন ঘন লাগানো, দেখিস না? একটা হাত বড় জোর বেরোবে, আর কিছু না। কোনোভাবেই এই ঘর থেকে ওটা দিয়ে বেরোনো যাবে না। তাহলে কি আমরা বেরোতে পারবো না? নিশ্চয়ই পারবো। তোরা ভালো করে দরজা খুলিসনি তাই পারিসনি। দাঁড়া, আমি দেখছি। বলে সে দরজা খুঁজতে লাগলো, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজেও যখন সে বিফল মনোরথ হয়ে ফিরল, তখন তার বুক কাঁপতে শুরু করেছে। সবার মতো একটু একটু করে ভয় জমতে শুরু করেছে তার মনে। সেদিন আমিও ওই পথ দিয়েই যাচ্ছিলাম। বেশ অনেকটা দূরে থাকতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলতে লাগলো এখানেই কাছে কোথাও কেউ বিপদে পড়েছে। খুব বিপদের মুখে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। ওই জঙ্গলের ধার দিয়েই চলে যেতাম আমি, কিন্তু বারবার মনে হলো আমার জঙ্গলের ভিতরে ঢোকা উচিত। তাই দেরি না করেই সেখানে ঢুকে পড়লাম। যত এগোতে লাগলাম বুঝতে পারলাম এখানে কিছু একটা গন্ডগোল তো রয়েছেই। বেশ কিছুটা যাওয়ার পরে আমার কানে এসে পৌঁছালো ওদের আর্তনাদ। ওই পুরো বাড়ির দিকে যত এগোতে লাগলাম ততই বুঝতে পারলাম এই জায়গা মোটেও সুবিধার নয়। পুরো বাড়ির একতলার বিশেষ ঘরে থাকা জানালা দিয়ে তখন দুটি হাত বেরিয়ে আর্তনাদ করছে।
বাঁচাও বাঁচাও, কেউ আছেন? আমাদের বাঁচান, আমরা এখানে আটকে পড়েছি, দয়া করে আমাদের উদ্ধার করুন। আমি এগিয়ে গেলাম। আমায় দেখে ওরা বিস্মিত যেমন হলো তেমনি ভেঙে পড়ল। তোমরা এখানে আটকে পড়েছো খুব বাজেভাবে, আমি সবই জানি। তবে তোমরা চিন্তা করো না, এখন শান্ত হয়ে বসো। আমি তোমাদের ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করছি। তবে একটাই শর্ত, তোমরা চেঁচামেচি করো না মোটে, একদম নীরব হয়ে থাকো। এই জায়গা ভালো নয়, কথা বললে তোমাদের এই বিপদ বাড়বে বই কমবে না। ওদেরকে কোনো রকমে আশ্বাস দিয়ে আমি ওখান থেকে এগিয়ে গেলাম। জঙ্গলের মধ্যেই যেহেতু ওই পুরো বাড়ি, তাই আমার এদিকে সুবিধে হলো, কারণ ওরা যে পরিস্থিতিতে আটকে পড়েছিল তার থেকে উদ্ধার করতে হলে আমায় যজ্ঞ করতে হতো। যজ্ঞের কাঠ কাটতে হবে বলে আমি আশপাশ থেকে কাঠ জোগাড় করে আনলাম। কাঠ জোগাড় করে এনে সেই কাঠ নিয়ে গিয়ে রাখলাম পুরো বাড়ির ভিতরের দালানে। ততক্ষণে আমি বেশ বুঝেছি ওই বাড়ি সব নষ্টের মূল। তাই এর দালানে বসে যজ্ঞ না করলে ওই যুবকদের ওখান থেকে বের করে আনা অসম্ভব। কাঠগুলোকে স্তরে স্তরে বিনাশ করে তাতে আগুন জ্বালাতে গেলাম, আর এইখানেই হলো মুশকিল, কারণ কোনো আগুনই জ্বলল না। বারবার আমি চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনোভাবে কোনো আগুনই জ্বালানো সম্ভব হলো না। বুঝলাম অপশক্তি আমার যজ্ঞ করতে বাধা দিচ্ছে। এরপর আমি মন্ত্র পাঠ শুরু করলাম। এরপর আগুন জ্বালাতে গিয়েও সেই একই ঘটনা। এত মন্ত্রের পরেও অগ্নি দেবতা সহায় হলেন না। অগত্যা আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তিনি আমার সহায় হলেন। ধীরে ধীরে আগুন জ্বলে উঠল। ক্ষীণ আগুনের রেখা অদ্ভুত হতেই আমি আবার মন্ত্র উচ্চারণ শুরু করলাম। ওম নারায়ণ বসুদেবার ধীমহি তন্ন বিষ্ণু প্রচ্ছদাত্তা। চারিদিকে ঘোর অন্ধকার নেমে এসেছে। যজ্ঞের আগুন, মোমবাতির আলো, মশালের আলো দিয়েও যেন অন্ধকার দূরীভূত হচ্ছে না। ঝিঝি পোকার ডাক কানে আসছে না। চারিদিক একেবারে নিস্তব্ধ। মন্ত্রজপ ছাড়া আর কোনো আওয়াজই নেই সেইখানে। কিছুক্ষণ ভালোভাবে পুজো এগোলেও এইবার ধীরে ধীরে পরিবেশ বদলাতে শুরু করলো। মন্ত্র উচ্চারণের সাথে সাথে রাত বাড়ছে। এদিকে বিপদ যেন বসে রয়েছে তাদের পায়ের কাছে। বাড়ির চাতাল হলে কি হবে, আশেপাশে রয়েছে অনেক গাছ। চাতালের মাথায় কোনো ছাদ ছিল না। ওপরে তাকালেই চোখে পড়ছিল খোলা কালো আকাশ। হঠাৎ দেখা গেল আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে। নিশুতি রাত একেই তার মধ্যে এরকম অন্ধকারের পরিবেশ সাথ দিচ্ছিল না। হঠাৎ দেখলাম আশেপাশে প্রচণ্ড ঝড়ের দাপট। অন্য গাছপালাগুলো দুলছে হাওয়ায়, যেন তারা দুলছে না, জোর করে তাদেরকে দুলানো হচ্ছে। ঝড়ের গতি বাড়তে লাগলো ধীরে ধীরে। এটুকু বুঝলাম, যাই হয়ে যাক না কেন, পুজোর এই যজ্ঞ বন্ধ করলে বিপদকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। এত কিছুর মধ্যেও আমি মন্ত্র পড়ে চললাম। এটা আমি বেশ জানি এখানে বসে থাকা মোটেও নিরাপদ নয়, কিন্তু একবার পুজো শুরু করার পর সেটাকে থামানো তো কোনোভাবেই সম্ভব নয়। আর স্থান পরিবর্তনের তো কোনো কথাই ওঠে না। জগৎপ্রীতিয়াহ কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। পাপহং পাপকর্মাহং পাপন্তা পাপসম্ভবা। হাওয়ার দাপট আরো বাড়তে শুরু করেছে। এখনই প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে তো বোঝাই যাচ্ছে। আশেপাশের গাছের ডালপালা ভেঙে পড়তে শুরু করেছে। ধূপধাপ আওয়াজ যেন কানে আসছে। যজ্ঞের আগুন জ্বলছে লাল হয়ে। সেই আগুনে যেন ঝলসে যাচ্ছে সব কিছু। এত কিছুর মধ্যে এইবার আমার কানে এসে পৌঁছালো ওদের
কান ফাটানো আর্তনাদ। প্রথমে আমার মন বলল এটা ছল, কারণ অত শক্তি হয়তো এটাই চায়। এভাবেই ভিন্ন আওয়াজে আমার মনকে বিচলিত করে এখান থেকে উঠতে চাইছে, তাই আমি চুপ করে বসে রইলাম। নাট্যখান করলাম না, চোখ বন্ধ করে আবার মন্ত্র উচ্চারণ করলাম। ওম নারায়ণ বাসুদেবায় তন্ন বিশ্ব প্রচ্ছন্দাৎ। ওম নমো নারায়ণ দেবায়। অপেক্ষণ অমিতাচ্ছা। এই অবধি সবকিছু সহ্য করে গেলেও এবার শুরু হলো শিয়ালের ডাক। সে কি তীব্র আওয়াজ! সে আওয়াজে বসে থাকা তাই হয়ে উঠল। বেশ কিছুক্ষণ শিয়ালের ডাক চলার পর শুরু হলো কুকুরের কান্না। এই আওয়াজ যেন মর্মদায়ক, তেমনি শ্বাসরুদ্ধ করে দেওয়া। বসে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল, তবু আমি যজ্ঞ থামাইনি। কিন্তু এবার এমন ঘটনা ঘটল যেটা ঘটার কথা আমি আগে ভাবতেও পারিনি। শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি, আর এর ফল হলো মারাত্মক। যজ্ঞের আগুন গেল নিভে সঙ্গে সঙ্গে। ওদিকে ওদের আর্তনাদ আবার বেড়ে উঠল। অজয়ের কান্না ভরা গলা ভেসে আসতে লাগলো। বাঁচান, বাঁচান, কেউ আমাদের বাঁচান! কেউ কি শুনতে পাচ্ছেন? দয়া করে বাঁচান। দম বন্ধ হয়ে আসছে, বাঁচান। ওদের এই আর্তনাদ যেমন বেড়ে উঠতে লাগলো, তেমনি ভাবে শিয়ালের ডাক বাড়তে লাগলো আরো। সেই ডাক আমি কোনোদিন শুনিনি। এমন ভাবেও যে শিয়াল ডাকতে পারে তা আমার অজানা ছিল। হাওয়ার তাপট আরো বাড়তে লাগলো। এদিকে তৈরি হলো একটি অবয়ব। সেই অবয়ব ধীরে ধীরে বড় হতে শুরু করলো। বড় হতে হতে সেই দোতলা পুরো বাড়ির দ্বিগুণ আকার নিল সেটি। সব মিলিয়ে আমি এবার বিব্রত হয়ে উঠলাম। ঝিঁঝি পোকার ডাকও বেড়ে উঠল। হঠাৎ করে এবার ধূপধাপ করে কিছু ভেঙে পড়ার আওয়াজ শোনা গেল। লক্ষ্য করে দেখলাম পুরো বাড়ির পশ্চিমের অংশ ভেঙে পড়েছে। বুঝলাম আমি যতই চেষ্টা করি এই অপশক্তি তার মাত্রা আরও বাড়াবে। এত সমস্ত আয়োজনে আমি তখন বিব্রত। অগত্যা মন্ত্র উচ্চারণ করাও বন্ধ করে দিয়েছি, সাথে যজ্ঞের আগুন জ্বালানোর ব্যর্থ প্রচেষ্টা থামিয়ে দিলাম। মনের ভিতরটা মোচড় দিয়ে উঠল, আমি কি পারবো না ওদেরকে রক্ষা করতে? এতদিনের এত পরিশ্রম সব কি বৃথা যাবে? এই প্রশ্নে আমি তখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম। চোখের সামনে চারটে যুবককে কি মরে যেতে দেখব? আমার বল শক্তি তখন সব শেষের পথে। অগত্যা অসহায় হয়েই চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখা দিলেন। চোখ বন্ধ করে তাকে দেখতে পেলাম আমি। তিনি আশ্বাস দিলেন, অত ভাবতে হবে না তোকে তারানাথ, একটু সবুর কর, আমি সব ঠিক করে দিচ্ছি। অত ভাবতে হবে না তোকে তারানাথ, একটু সবুর কর, আমি সব ঠিক করে দিচ্ছি। মনটায় অদ্ভুত শান্তি হলো। চোখ খুললাম। বাইরে তখনও একই রকমের দাপট চলছে, কিন্তু আমি আর ভয় পেলাম না। আমি জানি এবার সবের থেকে মুক্তি মিলবে, আর চারটে যুবককেও তাদের প্রাণ হারাতে হবে না। ধীরে ধীরে হাওয়ার দাপট কমতে থাকলো। ঝিঁঝি পোকার ডাক বন্ধ হলো। আস্তে আস্তে মিলিয়ে আসতে লাগলো কুকুরের কান্না, শেওয়ালের তীব্র আওয়াজ। গাছগুলো শান্ত হলো। অসম্ভব মাথা দোলানো বন্ধ হলো। এবার পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। সাথে সেই অবয়ব মিলিয়ে যেতে শুরু করেছে। তখন আমি এবার বাড়ির চাতাল থেকে এগিয়ে গেলাম নির্দিষ্ট ঘরের দিকে। এতক্ষণ সেই ঘরের দরজা দেখা যাচ্ছিল না, এবার সেই ঘরের দরজা দেখা গেল। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখলাম
তারা চারজনে প্রচণ্ড ভয়ে গুঁটি মেরে কোণায় বসে রয়েছে। প্রত্যেকের মুখেই ভয়ের ছাপ স্পষ্ট। এই কিছুক্ষণ আর ধাক্কায় তাদের মুখে চোখে অসম্ভব কষ্টের ছাপ পড়ে গিয়েছে। চোখের তলায় পড়েছে কালি। আমি তাদের এবার বাইরে বার করে আনলাম। এসো, উঠে এসো, ওখান থেকে উঠে এসো, আর কোনো বিপদ নেই। এবার তোমরা বলো, তোমরা এখানে কিভাবে এলে, আর আটকেই বা পড়লে কিভাবে? আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আজ আপনি না থাকলে আমরা কেউ বাড়ি ফিরতে পারতাম না। আজ আপনি আমাদের জন্য করলেন তার ঋণ আমরা। আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। আজ আপনি না থাকলে আমরা কেউ বাড়ি ফিরতে পারতাম না। আজ আপনি আমাদের জন্য যা করলেন তার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তাই আপনার কাছে আমাদের একটি আবদার আছে। সেটি হলো আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে হবে। আমরা দুদিন বাদেই বাড়ি ফিরে যাব, তখন না হয় আপনিও ফিরে যাবেন। কিন্তু এই দুদিন যত্ন আত্মি না করে আপনাকে আমরা ছাড়বো না কিছুতেই। এতক্ষণে তোমাদের যা বললাম তাও ওদের মুখেই শোনা। ওটা আর কি বা উপায়? রাজি হয়ে তখন নরনারায়ণ রায়চৌধুরীর বাড়িতে আমি থাকলাম দুদিন। এই প্রশ্ন আমি করেছিলাম জমিদার নরনারায়ণ রায়চৌধুরীর কাছে। তখন তিনি এক ইতিহাস বলেছিলেন। জমিদার মশাই, এবার আর আমার কাছে কিছু লোকানো চলবে না। ওই পুরো বাড়ির ইতিহাস কি আমাকে একটু বলুন তো। নরনারায়ণ রায়চৌধুরী একটু কেশে গলা পরিষ্কার করলেন, তারপর বললেন, সে এক অদ্ভুত ঘটনা, সে এক কালো ইতিহাস। অনেক বছর আগেকার কথা। তখন ওই পোড়ো বাড়ি ছিল বিশাল জমিদার বাড়ি। জমিদার ছিলেন নরেন্দ্র প্রতাপ সাউ, বিশাল ক্ষমতার উত্তরাধিকারী। এই নরেন্দ্র প্রতাপের ছিল এক ভাই বসন্ত প্রতাপ সাউ। নরেন্দ্র প্রতাপ এবং বসন্ত প্রতাপের পিতা নরেন্দ্র প্রতাপকে জমিদারি দায়িত্ব দিয়ে ইহলোক ত্যাগ করেন। তার মতে নরেন্দ্র প্রতাপ যোগ্য উত্তরাধিকারী। তখন থেকেই বসন্ত প্রতাপের মনে ক্ষোভ তৈরি হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। অন্যদিকে গ্রামের মানুষজন বেশিরভাগ নরেন্দ্র প্রতাপকেই ভালোবাসত, সম্মান করত। এই সব দেখে তার মন হিংসায় জ্বলত। সময় বয়ে যায়, দুজনেরই পুত্র সন্তান জন্মগ্রহণ করে। নরেন্দ্র প্রতাপের স্ত্রী নয়নলতা জন্ম দেয় নীরেন প্রতাপকে এবং বসন্ত প্রতাপের স্ত্রী বাসন্তী দেবী জন্ম দেন বিমল প্রতাপকে। বসন্ত প্রতাপ চেয়েছিল তার ছেলে বিমল প্রতাপকে অভিষেক করে দায়িত্ব দিতে, কিন্তু তা হয় না। রাজ্যাভিষেকের মতোই অভিষেক হয়ে জমিদারি পায় নরেন্দ্র প্রতাপের ছেলে নীরেন্দ্র প্রতাপ। আর এরপরেই ক্ষোভে হিংসেয় সে খুন করে নরেন্দ্র প্রতাপ, তার স্ত্রী নয়নলতা এবং তাদের ছেলে নীরেন প্রতাপকে। খুন করার পর ওই বাড়ির বিশেষ ঘরের দেওয়ালে তাদের দেহ পুঁতে দিয়ে গাঁথনি করা হয় এবং জোর করেই জমিদার করা হয় বিমল প্রতাপকে। গ্রামের মানুষ সব জানলেও কোনো প্রতিবাদ কাজে আসে না। যে প্রতিবাদ করত তাদের ওপরেই চলত অকথ্য অত্যাচার। তাই গ্রামবাসী এক প্রকার আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু কথায় বলে, পাপ করলে তার ফল ভোগ করতে হয়। 1 বছরও হয়নি অত্যাধিক মদ্যপানের ফলে মৃত্যু ঘটে বিমল প্রতাপের। তবে এ নিয়ে কানাঘুষো শোনা যায়, কারণ অনেকেই বলে ওদের আত্মা মেরে ফেলেছে বিমল প্রতাপকে। এদিকে রাজবাড়ির অনেক সদস্য তখন মরতে শুরু করে। ফাঁকা হয়ে যায় জমিদার বাড়ি, আর একমাত্র বেঁচে থাকে বসন্ত প্রতাপ। সে প্রাণ নিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই খা খা করছে এই বাড়ি। ধীরে ধীরে কালের নিয়মে তার এই অবস্থা। ওই বাড়িতে গেলে এখনো মাঝে মাঝে শোনা যায় নয়নলতার গান, নুপুরের আওয়াজ, নীরেন প্রতাপের তবলা বাজানোর আওয়াজ। যেই ওখানে যায় সে আটকে পড়ে মারা যায়। তাই ওই পোড়ো বাড়িতে কেউ যায় না। এখন ওর যা অবস্থা, তাতে আর 2-3 বছরের মধ্যেই হয়তো ভেঙে পড়বে বাড়িটি। গাড়ি পাওয়ার লোভ যে কি সাংঘাতিক হতে পারে তা দেখলে তো। এই জন্য জীবনে কখনো কোনো কিছু লোভ করতে নেই। লোভে পাপ আর পাপে মৃত্যু, এ কথা তো তোমরা বিলক্ষণ জানো। টাকা পয়সা উত্তরাধিকারী হওয়ার লোভে যে কত মানুষের প্রাণ গিয়েছে
তার ইয়ত্তা নেই। সৎভাবে সব কিছু পাওয়ার চেষ্টা করাই হলো মনুষ্যত্ববোধ। জীবনে যাই করো কোনোদিন মনুষ্যত্ববোধ হারাবে না। যা তোমার একান্ত নিজের তা তুমি বিনা স্বার্থেই লাভ করবে, আর যা তোমার নয় তা তুমি হাজার স্বার্থেও লাভ করতে পারবে না। তাই জীবনে